আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ রকিবউদ্দিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, বারাউলিয়া ডিগ্রি কলেজ। আজকে তোমাদের সামনে জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। আসলে শ্বসন বলতে আমরা কি বুঝি? শ্বসন হচ্ছে একটি জৈব রাসায়নিক জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। অর্থাৎ মূলত এটি একটি জারণ বিজারণ বিক্রিয়ার কতগুলো জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি হচ্ছে শ্বসন, যেটার ফলে জীব তথা উদ্ভিদ এবং প্রাণী সকলেই এই প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে থাকে এবং সেই শক্তি উদ্ভিদ বা এবং প্রাণীর শারীরবৃত্তীয় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এখন শ্বসনের সংজ্ঞাটা একটু জানার চেষ্টা করব। শ্বসন কাকে বলে? আমরা দেখতে পাচ্ছি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে জৈব যৌগে যে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক শক্তিতে অর্থাৎ অ্যাটিপিতে পরিণত হয় এবং সেই সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন বলা হয়। তাহলে শ্বসন হচ্ছে মূলত একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং এটি কি ঘটে এখানে? অর্থাৎ জীবকোষস্থ জীবের কোষের মধ্যে যে জটিল জৈব যৌগ, বিশেষ করে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি জাতীয় পদার্থ এবং বিভিন্ন ধরনের অ্যাসিড, এগুলো অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে ওই জৈব যৌগে যে সঞ্চিত শক্তি থাকে সেই স্থিতি শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, অর্থাৎ অ্যাটিপিতে পরিণত করে। সেই প্রক্রিয়াটাকে আমরা বলি শ্বসন। এবং সেই সাথে এখানে পানি এবং কার্বন ডাইঅক্সাইড বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমাদের শ্বসনের মেন প্রোডাক্টটা হচ্ছে অ্যাটিপি তথা এই রাসায়নিক শক্তিটা। তাহলে এই শ্বসনের রাসায়নিক সংকেত বা রাসায়নিক বিক্রিয়াটা আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে শ্বসনিক বস্তু হিসেবে যদি আমি 1 অণু গ্লুকোজকে ধরি, তাহলে 1 অণু গ্লুকোজ সেই সাথে 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি বিক্রিয়া করে, সাথে এখানে 38 এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এবং 38 ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে বিভিন্ন এনজাইমের সহায়তায় এবং কোএনজাইম এবং বিভিন্ন অ্যাক্টিভেটর এখানে কাজ করে, সেগুলোর সহায়তায় আমরা দেখতে পাচ্ছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি এবং 38 অণু অ্যাটিপি পরিণত হচ্ছে। তাহলে আমাদের মেন প্রোডাক্ট হচ্ছে এই 38 অণু অ্যাটিপিটা। তাহলে অর্থাৎ যে প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ এই যে বিভিন্ন এনজাইম, কোএনজাইম এবং অ্যাক্টিভেটরের সহায়তায় বিক্রিয়া করে সে 38 অণু অ্যাটিপিতে পরিণত হচ্ছে এবং ফলশ্রুতিতে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে, সেই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন। তাহলে তবে এখানে শ্বসনের সংজ্ঞায় আমরা একটা কথা বলেছি যে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে। তাহলে আমরা বুঝতে পারছি শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়, অনুপস্থিতিতেও ঘটতে পারে। অর্থাৎ এখানে সেই শ্বসনের যে অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা শ্বসনকে দুটো ভাগে ভাগ করেছি। একটাকে বলে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে যে শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, আর অবাত শ্বসন যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। এই শ্বসনের জন্য যে শ্বসনিক টা কোথায় ঘটে? আমরা জানি যে উদ্ভিদের প্রত্যেকটা জীবন্ত কোষে 24 ঘন্টা শ্বসন কার্য চলতে থাকে। অর্থাৎ সেটা কোষের
সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে শ্বসনটা ঘটে থাকে, অর্থাৎ শ্বসনের প্রধান অঙ্গ এখানে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ শ্বসনের বিক্রিয়ার কিছু ধাপ, কিছু কার্যকলাপ সাইটোপ্লাজমে সংগঠিত হয়, আর কিছু মাইটোকন্ড্রিয়াতে গিয়ে সংগঠিত হয়ে থাকে। তাহলে এখানে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আমাদের প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছি, আমরা জেনেছি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনটা সংগঠিত হয়। তাহলে এই শ্বসন ঘটার জন্য শ্বসন অর্থাৎ যে অ্যাটিপি তৈরি হয় সেই অ্যাটিপিটা থেকে তৈরি হয়। তা আমরা বলেছি যে জীবকোষস্থ এখানে জটিল জৈব যৌগ থেকে বলেছি। তাহলে এই জীবকোষস্থ জটিল জৈব যৌগগুলো কি আসলে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে যে এই জৈব যৌগ, যে যৌগিক পদার্থগুলো থেকে মূলত শক্তি উৎপাদন হয় সেগুলোকে আমরা শ্বসনিক বস্তু বলে থাকি। যেমন আমরা শ্বসনিক বস্তু হিসেবে এখানে যে কার্বোহাইড্রেট এবং শর্করা, প্রোটিন বা আমিষ, চর্বি এবং জৈব সিপ, এগুলো হচ্ছে আমাদের শ্বসনিক বস্তু। অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় যে যৌগিক যৌগগুলো থেকে বা যে যৌগগুলো জারিত হয়ে সরল বস্তুতে পরিণত হয় সেসব বস্তুকে শ্বসনিক বস্তু বলে থাকি। কেন আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে শ্বসনিক বস্তু কি বা কাকে বলে। তাহলে শ্বসন প্রক্রিয়ায় যে সমস্ত যৌগিক পদার্থ জারিত হয়ে তাদেরকে আমরা কি বলবো, শ্বসনিক বস্তু বলে থাকি। তাহলে এই শ্বসনিক বস্তু হিসেবে আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট বা শর্করা রয়েছে, প্রোটিন বা আমিষ, চর্বি আর বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড। তাহলে অর্থাৎ এই সমস্ত যৌগগুলো আমরা বিভিন্ন খাবার গ্রহণের মাধ্যমে বা উদ্ভিদ তার বডিতে খাদ্য তৈরির মাধ্যমে এই জটিল জৈবগুলো তার কোষের মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে থাকে, এবং যখন সে এই অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে জারিত হয়ে সেখান থেকে বিভিন্ন জটিল বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে এটিপি তৈরি করে। অর্থাৎ এটাকে আমরা রাসায়নিক শক্তিতে বা গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং সেটা পরবর্তীতে জীবের বিভিন্ন বিক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এখন জানব যে শ্বসনের যে দুইটা ধাপ, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সেই সবাত শ্বসন যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় সেই সবাত শ্বসনকে আমরা কয়েকটা ধাপে ভাগ করেছি। এখানে প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, নাম্বার 2 হচ্ছে ক্রেবস চক্র, নাম্বার 3 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই তিনটা ধাপে মূলত সবাত শ্বসনটা সংগঠিত হয়ে থাকে। এখানে সবাত শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এবং এই গ্লাইকোলাইসিস কি আসলে? গ্লাইকোলাইসিস আমরা নামটা শুনে আমরা বুঝতে পারছি গ্লাইকোলাইসিস আসলে মূলত গ্লুকোজের যে বিভাজন সেটাকে আমরা গ্লাইকোলাইসিস বলে থাকি। তাহলে গ্লুকোজের বিভাজন থেকে গ্লাইকোলাইসিস বলা হয়। তো আমরা যদি পরীক্ষায় অনেক সময় আমাদের আসে যে গ্লাইকোলাইসিস কাকে বলে, যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে 2 অণু পাইরুভিক অ্যাসিডে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয় বা পরিণত হয়, তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। তাহলে মূলত গ্লাইকোলাইসিস শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজের বিভাজন। বিভাজনটা কিভাবে হয়? যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে ফাইনালি এখান থেকে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এক অণু গ্লুকোজ থেকে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে এই গ্লাইকোলাইসিস যেহেতু এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, সেই কারণে আমরা গ্লাইকোলাইসিসকে সবাত এবং অবাত শ্বসন যে বলেছি, সে উভয় শ্বসনের প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস। যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো ধরনের
অক্সিজেনের প্রয়োজন হয় না বলে এটা উভয় প্রক্রিয়ার একটা ধাপ। তাহলে এই গ্লাইকোলাইসিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন গ্লাইকোলাইসিস আসলে গ্লাইকোলাইসিসে কি ঘটে আমরা সেটা এখন জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যদি আমি শ্বসনিক বস্তু হিসেবে এক অণু গ্লুকোজকে ধরি, তাহলে এখানে এক অণু গ্লুকোজ অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট এক অণু গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের সহায়তায় এখানে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে হেক্সোকাইনেজ নামক একটা এনজাইমের সহায়তায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটিপি ভেঙে এডিপিতে পরিণত হচ্ছে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে এডিপি উৎপন্ন হচ্ছে। পরবর্তী ধাপে সেই গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ, অর্থাৎ এখানে আইসোমারেজ একটা এনজাইম আছে, অর্থাৎ এরা পরস্পর আইসোমার, যে গ্লুকোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট, অর্থাৎ এই ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেট থেকে পরিণত হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেটে। সেই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আরেকটা এনজাইম যেটার নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সহায়তায় এখানে এই ফ্রুক্টোজ 6 ফসফেট পরিণত হচ্ছে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটে, অর্থাৎ ফ্রুক্টোজের 1 নং এবং 6 নং কার্বনে একটা করে ফসফেট থাকলে সেটাকে আমরা বলি ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট। 20 মানে হচ্ছে 2, অর্থাৎ 2টা ফসফেট এখানে যুক্ত রয়েছে। তাহলে এই ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট থেকে পরবর্তী ধাপে অ্যালডোলেজ নামক এনজাইমের সহায়তায়, অ্যালডোলেজ এনজাইম আমরা দেখতে পাচ্ছি, এই অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় একদিকে এখানে 3-ফসফোগ্লিসারিলডিহাইড তৈরি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, অপরদিকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, তাও 3 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে 6 কার্বন বিশিষ্ট যে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট ছিল সেটি অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় তৈরি করছে ফসফোগ্লিসারিলডিহাইড 3 কার্বন বিশিষ্ট, আর এদিকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এরা এই দুইটা যৌগ অর্থাৎ 3-ফসফোগ্লিসারিলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট পরস্পরের আইসোমার। এখানে আইসোমারেজ এনজাইম, অর্থাৎ এরা এই আইসোমারেজ এনজাইমের সহায়তায় একটি যৌগ অন্যটি যৌগে পরিণত হতে পারে, অর্থাৎ 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে গ্লিসারিলডিহাইডটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হতে পারে, আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট 3-ফসফোগ্লিসারিলডিহাইডে পরিণত হতে পারে। এখন এই 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফসফোগ্লিসারিলডিহাইড ডিহাইড্রোজিনেজ একটা এনজাইমের সহায়তায় এই 3-ফসফোগ্লিসারিলডিহাইডটা পরিণত হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এই যৌগটির 1 নং এবং 3 নং কার্বনে ফসফেট যুক্ত থাকবে এই অ্যাসিডটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি NAD এক অণু ইনঅর্গানিক ফসফেটে যুক্ত হয়ে পরিণত হচ্ছে NADH2-তে, এবং এরা এই 3-ফসফোগ্লিসারিলডিহাইড কিন্তু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের আইসোমার। এখন এরপরে এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায় পরিণত হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবার ADP এখানে
এটিপিতে পরিণত হচ্ছে। অর্থাৎ এই যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, দুইটা ফসফেট ছিল, একটা 1 নং কার্বনে, একটা 3 নং কার্বনে যে বিসফসফো ছিল, অর্থাৎ দুইটা ফসফেট ছিল, সেই দুইটা ফসফেট থেকে একটা ইনঅর্গানিক ফসফেট অ্যাডিপি গ্রহণ করে অ্যাটিপিতে পরিণত হয়ে যাচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায়। এবং সেই সাথে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এটা হয়ে যাচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ শুধুমাত্র 3 নং কার্বনেই ফসফেটটা রয়েছে, একটা ফসফেট অ্যাডিপি গ্রহণ করে অ্যাটিপিতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়ে গেছে। এর পরবর্তী ধাপে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের সহায়তায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এবং এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনলেজ এনজাইমের সহায়তায় ফসফোইনল পাইরুবিক অ্যাসিডে পরিণত হয়। এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুবিক অ্যাসিড থেকে পাইরুবিক অ্যাসিড কাইনেজ এনজাইম নামক আরেকটা এনজাইমের সহায়তায় ফসফোইনল পাইরুবিক অ্যাসিড পরিণত হচ্ছে পাইরুবিক অ্যাসিড। এখানে কিন্তু এক অণু পাইরুবিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাইরুবিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। তাহলে এটা 3 কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড তৈরি হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিপি থেকে অ্যাটিপিতে পরিণত হচ্ছে, অর্থাৎ ওই এক ফসফেট গ্রহণ করে, ইনঅর্গানিক ফসফেটটা গ্রহণ করে সে অ্যাটিপিতে পরিণত হচ্ছে। ঠিক একইভাবে আমাদের যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট ছিল, সেই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটাও আইসোমারেজ এনজাইমের সহায়তায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে, এবং সেই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3-ফসফোগ্লিসারেলডিহাইডে পরিণত হবে। সেই 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে একইভাবে আর কোনো পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে টোটালি এতক্ষণ আমরা যা বোঝার চেষ্টা করলাম, এখানে ছিল এক অণু গ্লুকোজ, এক অণু 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ। সে এক অণু গ্লুকোজ থেকে আমরা দেখতে পাচ্ছি এই এক অণু গ্লুকোজ, সেই এক অণু গ্লুকোজ থেকে দুই দিকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি 3-ফসফোগ্লিসারেলডিহাইডের থেকে পাইরুবিক অ্যাসিড তৈরি হচ্ছে, যে এক অণু করে 2 অণু পাইরুবিক অ্যাসিড। তাহলে আমরা গ্লাইকোলাইসিসের যে সংজ্ঞা আমরা জেনেছি, সেখানে আমরা বলেছি যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে 2 অণু পাইরুবিক অ্যাসিডে পরিণত হয়, সে প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস। এবং যেহেতু এখানে গ্লুকোজের লাইসিস ঘটতেছে, গ্লুকোজের ভাঙন হচ্ছে, বিভাজন হচ্ছে, সেই কারণে এটার নামকরণ করা হয়েছে গ্লাইকোলাইসিস। এবং এই গ্লাইকোলাইসিস হচ্ছে এটা জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি অবাধ এবং সবাধ উভয় প্রকার শ্বসনের একটি ধাপ হচ্ছে এই গ্লাইকোলাইসিস। তাহলে আমরা এবং এই গ্লাইকোলাইসিসটা যদি আমরা একটু সামারি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পাইরুবিক অ্যাসিড 2 অণু পাইরুবিক অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস বলা হয়। তাহলে এই গ্লাইকোলাইসিসের যে একটা ধাপ রয়েছে, সেখানে প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি এক অণু গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেট, সেই গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফসফোফ্রুক্টোকাইনেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনজাইমের নামগুলো বিক্রিয়ার নামের সাথে একটু রিলেটেড আছে, সেটা আমাদেরকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে সেই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সেখান থেকে অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় এখানে 3-ফসফোগ্লিসারেলডিহাইড আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হচ্ছে, উভয়ই 3 কার্বন বিশিষ্ট। অর্থাৎ 6 কার্বন বিভাজিত হয়ে 3 কার্বন হয়ে
দুইটা যৌগে পরিণত হয়েছে। সেখান থেকে এই 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে। 1,3-বিসফসফো থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের সহায়তায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। সেই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনলেজ এনজাইমের মাধ্যমে ফসফিনল পাইরুবিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এই ফসফোইনল পাইরুবিক অ্যাসিড থেকে পাইরুবিক অ্যাসিড কাইনেজ এনজাইমের মাধ্যমে পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা টোটাল যে জিনিসটা বুঝতে পারলাম যে শ্বসনের প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে যে প্রক্রিয়ায় 2 অণু পাইরুবিক অ্যাসিড তৈরি হয় তাকে শ্বসনের প্রথম ধাপ তথা গ্লাইকোলাইসিস বলা হয়। এই গ্লাইকোলাইসিস নিয়ন্ত্রণের জন্য কিছু প্রভাবক এখানে কাজ করে। গ্লাইকোলাইসিস যে ত্বরান্বিত হয় এটিপির ব্যবহার দ্রুত হলে। যদি এটিপির ব্যবহারটা খুব বেশি হয়ে থাকে তাহলে আমরা জানি যে গ্লাইকোলাইসিসে খুব দ্রুত হয়। আবার এটিপির ব্যবহার যদি একটু হ্রাস পেয়ে যায় তাহলে হ্রাস পেলে এই গ্লাইকোলাইসিসের হারটা একটু কমে যায়। তো বন্ধুরা, আর তাছাড়া এই আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।